প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, গত 15ই আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর 1975 সালে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদ যখন রেডিওতে এ ভাষণটি দেন তখন অক্টোবর মাস। এর কিছুদিন পরই নভেম্বরের প্রথম সপ্তাহেই যে অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানটি হতে যাচ্ছে তার প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল তার ক্ষমতা গ্রহণের সময় থেকেই। অভ্যুত্থানের কারণ নিয়ে বেশ কিছু ব্যাখ্যা থাকলেও সেনাবাহিনীর তৎকালীন অনেক কর্মকর্তা মনে করেন 15ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর থেকেই সেনাবাহিনীতে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল তার একটি ফলশ্রুতি হচ্ছে নভেম্বরের অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান। সে সময় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাপ্রধান থাকলেও শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত কয়েকজন মেজর বঙ্গভবন থেকে সেনাবাহিনীর অনেক কিছুই নিয়ন্ত্রণ করছিলেন। একটা সিনিয়র অফিসারদের ভিতরে এক ধরনের ইনস্টেবিলিটি ছিল যে এই যে জুনিয়র মেজর সাহেবরা কয়েকজন মিলে এই কাজটা করলো এবং বঙ্গভবন থেকে তারা তাদেরকে ডিকটেট করছে, সবাই কিন্তু এটাকে হজম করতে পারেনি। তখন পলিটিক্যাল ভ্যাকিউমের কারণে বলবো ক্যান্টনমেন্ট বিকাম দ্য সোর্স অফ পাওয়ার। ক্যান্টনমেন্টে যখন একটা লিডারশিপ ট্রান্সফার হলো তখন আপনাকে মনে রাখতে হবে যে এটা পিছনে একটু মুক্তিযুদ্ধের বিষয় আছে। বাংলাদেশ সেনাবাহিনীর পরে এবং তৎকালীন মুক্তি বাহিনীর যে রেগুলার ফোর্স তার মধ্যে 3 জন কিন্তু প্রমিনেন্ট ছিলেন। এই যুদ্ধ শেষ হওয়ার পরে সেনাবাহিনীর ভিতরে কিন্তু 3টা এক ধরনের প্রভাব বলয় যেটাকে আমরা বলি বিস্তার হয়েছিল। যেমন জিয়াউর রহমানের সাথে কিছু, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তৎকালীন ওনার সাথে কিছু, শফিউল্লাহ সাহেবের কিছু। এইখানে একটা দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্ব আগেও ছিল, দ্বন্দ্বটা এটা প্রকট হলো যখন আমরা 15 আগস্টের পরে জেনারেল শফিউল্লাহ ইজ আউট হয়ে গেলেন, উনি মোটামুটি বাইরে হয়ে গেলেন এবং জেনারেল জিয়া ইন হলেন। কিন্তু জেনারেল জিয়া ইন হওয়াতে এই দ্বন্দ্বটা আরেকটু বেশি হলো বিটুইন জেনারেল জিয়া এবং খালেদ মোশাররফ। বলছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। তিনি তখন ছিলেন ঢাকায় 46 ব্রিগেডের মেজর পদমর্যাদার স্টাফ অফিসার। তিনি বলছিলেন অক্টোবরের শেষ নাগাদই তারা অনেকটা খোলামেলাভাবেই শুনতে পাচ্ছিলেন কিছু একটা হতে যাচ্ছে। এদিকে 15ই আগস্ট হত্যাকাণ্ডের দিন 10 পর সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মেজর জেনারেল KM শফিউল্লাহকে। তিনি বলছেন এরপর থেকে তিনি অনেকটা গৃহবন্দী হিসেবেই সেনাপ্রধানের বাড়িতে অবস্থান করছিলেন। কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে একটি উত্তেজনা রয়েছে তিনি সেটি টের পাচ্ছিলেন এবং খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানটির পটভূমিও ছিল সেখান থেকেই। 3 তারিখের আগে আমি তখন আর সিনে নাই, তারা দেখতেছে যা হচ্ছে তাতে তাদের ভবিষ্যৎটা অন্ধকারের মতো মনে করে খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে সরাই দিতে চেয়েছে। এমনকি তাকে সরাইও দিয়ে হাউস অ্যারেস্ট করে ফেলেছিল এবং নিজেই কিন্তু র্যাঙ্ক পড়েছিল, চিফ অফ স্টাফের র্যাঙ্ক। ওইটা শেষ পর্যন্ত সে আর থাকতে পারে নাই। ওই ঘটনাটা লিঙ্গার করতে করতে 7 তারিখে গিয়া জিয়াউর রহমান তাহেরকে সঙ্গে নিয়ে খালেদ মোশাররফের ওই গ্রুপটাকে সরাই দেয়। নভেম্বরের 3 তারিখের প্রথম কয়েকটি প্রহরে বাংলাদেশের ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার মতো দুটো ঘটনা ঘটে। মধ্যরাত পার হবার পরই খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী করা হয়। একটা ইনফ্যান্ট্রি ইউনিট গেল আপনার বঙ্গভবন ঘেরাও করার জন্য। জিয়াউর রহমান অলরেডি অন্তরীণ করা হলো ওনাকে, তার সাথে সব যোগাযোগ ছিন্ন হয়ে গেল, আর আপনার রেডিও স্টেশনে চলে গেল। তার মানে এটা একটা পাল্টা দখল হয়ে গেল এখানে। বঙ্গভবনে যারা ছিলেন তারা খুব সুবিধা করতে পারেন না, প্রচুর ফোর্স, তখন তারা আর রিটেলিয়েট করতে পারেনি। এর মধ্যে আবার এয়ারক্রাফট উঠলো, 2টা ফাইটার জেট, 2টা কি 3টা। বঙ্গভবনের যখন ফাইটার প্লেন চললো তখন এরা বুঝলো যে এদের সময় নেই, দে হ্যাভ টু সারেন্ডার। সকালবেলা নেগোসিয়েশনের একটা চেষ্টা হচ্ছিল যে কী নেগোসিয়েশন করা যায়। তখন খালেদ মোশাররফ ওখানেই বসা এবং ডালিম আসলো, কয়েকবার আসছে ডালিম আর নূর মিলে ক্যান্টনমেন্টে আসছে। খালেদ মোশাররফের সাথে কথা বলেছে ওখানে যারা ছিলেন। শেষ পর্যন্ত সন্ধ্যার সময় এগিয়ে হলো যে তারা চলে যাবে বাইরে। একটা এয়ারক্রাফট অ্যারেঞ্জ করা হলো, তাদেরকে বাইরে পাঠানো হলো। সেই রাতেই কেন্দ্রীয় কারাগারে চলে একটি হত্যাকাণ্ড। কয়েকজন সেনা সদস্যের হাতে খুন হন 1971 সালের প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তৎকালীন সরকারের অর্থমন্ত্রী M মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামরুজ্জামান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তৎকালীন জেলার আমিনুর রহমান বিবিসিকে বলছিলেন রাত 1টা থেকে 1:30টার দিকে একটি পিকআপে করে কিছু সেনা সদস্য জেল গেটে উপস্থিত হন। এ সময় IG প্রিজনের ফোন পেয়ে তিনিও সেখানে যান। এর কিছুক্ষণ পর
তার কার্যালয়ের টেলিফোনটি বেজে ওঠে। টেলিফোন ধরলেই বলল যে প্রেসিডেন্ট কথা বলবে আইজি সাহেবের সাথে। কথা শেষে আইজি সাহেব বললেন যে প্রেসিডেন্ট সাহেব টেলিফোন করছিল, উনি বলছে যে আর্মি অফিসাররা যা চায় সেটা তোমরা করো। তারপরে আইজি সাহেব একটা কাগজ আমার কাছে দিলেন, 4 জনের নাম লেখা একটা স্লিপ আমাকে দিল যে এদের এক জায়গা করো। সৈয়দ নজরুল ইসলাম সাহেব এবং তাজউদ্দিন সাহেব এরা 2 জন ছিলেন এক রুমে, আর অন্যরা ছিলেন, অন্য 2 জন ছিল অন্য রুমে। তো তারপর অন্য রুম খুলে আনলাম, আমার দায়িত্ব পরিচয় করে দেওয়ার জন্য। আমরা আমাদের কথাবার্তা বলবে তো পরিচয় করে দিই। মনসুর আলী সাহেব বসা ছিল একেবারে সর্বদক্ষিণে। আমি কেবল ম কথাটা, মনসুর আলীর ম কথাটা উচ্চারণ করতে পারিনি, সঙ্গে সঙ্গে গুলি করে দিয়েছে। ওরা করলো কি, গুলি করে সব গেট তো খোলো, তখন ওরা দৌড়ে সব দে রান অ্যাওয়ে। সেই মর্মান্তিক ঘটনা। সাখাওয়াত হোসেন বলছেন, ওই জেল হত্যার ঘটনাটি তাৎক্ষণিকভাবে জানাজানি হয়নি। ঘটনাটি সেনা অফিসারদের কাছে পৌঁছে 4 নভেম্বর সকালে। এদিকে 3রা নভেম্বরের পরের কয়েকটি দিন কার্যকর দেখা যায় জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের গণবাহিনীকে। কর্নেল তাহেরের নেতৃত্বাধীন এই গণবাহিনী পরবর্তী অভ্যুত্থানে একটি মূল ভূমিকা পালন করে। কর্নেল তাহেরের ভাই এবং গণবাহিনীর তৎকালীন ঢাকা মহানগর প্রধান অধ্যাপক আনোয়ার হোসেন বলছেন, জিয়াউর রহমানের থেকেই অভ্যুত্থানের খবরটি জানতে পারেন কর্নেল তাহের। কর্নেল তাহের একেবারে সেই 3রা নভেম্বরের শেষ রাতে তার কাছে একটা ফোন আসে। জিয়াউর রহমান সরাসরি তাকে প্রথম ফোন করেন বন্দি অবস্থা থেকে, যে তাহের আমাকে তো এরা বন্দি করেছে, আমার জীবন বিপন্ন, ইউ সেভ মাই লাইফ। এটা হতে পেরেছিল কারণ তাকে, তার যদিও টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছিল কিন্তু প্যারালাল আরেকটা লাইন সচল ছিল। তো এর মধ্য দিয়ে জিয়াউর রহমান সেটা তাহেরকে জানালেন। কর্নেল তাহের সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন 1972 সালে। এরপর থেকে তিনি সরাসরি জাসদের রাজনীতির সাথে যুক্ত হন। অধ্যাপক আনোয়ার হোসেন বলছেন, নভেম্বরের 3 তারিখেই কর্নেল তাহের নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন এবং এরপর থেকেই সৈনিক সংস্থার সদস্যরা সহ সেনা সদস্যরা তার সাথে দেখা করতে শুরু করেন। খালেদ মোশাররফ ক্ষমতা দখল করেছেন, কিন্তু একটা দীর্ঘ একটা সময় যাচ্ছে যেন মনে হচ্ছে দেশে কোনো সরকার নেই। কারণ সেখানে তিনি নেগোশিয়েট করছেন মোশতাকের সঙ্গে কিংবা খুনিদের সঙ্গে, খুনিরা চলে যাচ্ছে, ইতিমধ্যে জেল হত্যাকাণ্ড হয়ে গেছে সবার অগোচরে। একটা সরকারহীন অবস্থায় একটা ছিল, এইটা একটা চিত্র। আর অন্যদিকে জাসদ এবং তাহের এবং গণবাহিনী তারা কিন্তু সৈনিকদের সঙ্গে ক্রমাগত আলোচনা করছেন। সাখাওয়াত হোসেন বলছেন, গণবাহিনী যে কিছু একটা করতে যাচ্ছে সেটি স্পষ্ট হয়ে ওঠে 6 তারিখ বিকেলে, যখন ক্যান্টনমেন্টের ভেতর গণবাহিনীর নামে একটি লিফলেট ছড়ানো শুরু হয়। লিফলেটের মূল বক্তব্য যেটা আমি তখন দেখেছিলাম, কারণ আমাকে আমার হেডলাইন দেখা যাচ্ছে লিফলেট, খালেদ মোশাররফ, শাফাত জামিল, কর্নেল হুদা এরা সব ভারতীয় চর এবং এটা একটা তারা কাউন্টার কু করে ভারতের অঙ্গরাজ্য হবে ইত্যাদি ইত্যাদি যা হয় আর কি। তখনও ক্লিয়ার না, সায়েমকে নিয়ে আসা হলো, সায়েম সাহেবকে ওত পড়ানো হলো, কিন্তু তখনও ক্লিয়ার না যে কী হবে। তার আগে খালেদ মোশাররফ হয়ে গেলেন, জেনারেল হয়ে গেলেন, কিন্তু এখন কি মানে খালেদ মোশাররফের স্ট্যাটাস কি, প্রেসিডেন্ট কে হবে, এইগুলো নিয়ে নানান ধরনের একজন এক রকমের একটা কুয়ে যে হোমওয়ার্ক হয় সেটা ছিল না। সবাই কিন্তু সেখানে যে যার মতো করে চলছিল, ওইরকম একটা বিশৃঙ্খল অবস্থা। এবং সেই বিশৃঙ্খল অবস্থার মধ্যে এই লিফলেট যখন ছড়ানো হলো জওয়ানদের মধ্যে 6 তারিখ রাত্রে, এবং সেটাতে বোঝা গেল যে গণবাহিনী বলে একটা ফোর্স ওয়ার্কিং ইনসাইড দি ক্যান্টনমেন্ট কাজ করছে। এদিকে গণবাহিনীর বিদ্রোহের মূল পরিকল্পনাটি হয় 6 তারিখ সন্ধ্যায়। মূল পরিকল্পনা যেটা হয় সেটা হলো শেষ পরিকল্পনা, সেটা হলো 6 তারিখে, 6 নভেম্বর সন্ধ্যায়। এবং সেটা তো আমার মনে আছে, একটা বিশাল একটা হল রুমের মধ্যে সেখানে অন্তত প্রায় 60-70 জন সেনা সদস্য আছেন এবং সেখানে হাসানুল্লাহ কিনু তিনিও ছিলেন, কারণ তিনি গণবাহিনীর দ্বিতীয় অবস্থানেই ছিলেন তাহেরের পরে, আমি নিজেও ছিলাম। এবং সেখানেই যে তাদের দায়িত্বগুলো ভাগ করে দেওয়া হচ্ছিল। তবে একটা কথা বলে রাখি, সেটা হলো এই যে জাতীয় সমাজতান্ত্রিক দল কিন্তু চেয়েছিল যে যত একটু দেরি করা যায়, কারণ তারা একটু সময় দরকার ছিল, দেশে জরুরি অবস্থা ছিল সাংগঠনিক প্রস্তুতির জন্য, এবং সেই জন্য স্থির হয়েছিল 7 নভেম্বরে নয়, 9 নভেম্বরে অভ্যুত্থানটি হবে এবং সেই জন্য একটা হরতালও ডাকা হলো। কিন্তু ইতিমধ্যে সেই ক্যান্টনমেন্টের অবস্থা আরও উত্তপ্ত হয়ে উঠল এবং সেখানে তারা জানালো যে না, এটা আর রক্ষা করা যাচ্ছে না, বিদ্রোহ হয়ে যাবে এবং এখন জাসদের কিংবা তাহেরের নেতৃত্ব দিতে হবে। 7 নভেম্বর দিবাগত রাতেই শুরু হয়ে যায় পাল্টা অভ্যুত্থান, যার পুরোভাগে ছিল সেনাবাহিনীর জওয়ানরা, বলছিলেন KM শফিউল্লাহ।
একটা স্লোগান উঠেছিল, সিপাই সিপাই ভাই ভাই, জিসিউ ছাড়া কোনো আর র্যাঙ্ক নাই। কারণ হচ্ছে কি ওই সময় দেখা যাচ্ছিল কিছু কিছু সিনিয়র অফিসার দে ওয়ার গেটিং প্রমোটেড। সিপাহীদের মধ্যে একটা হতাশা সৃষ্টি করেছে এইভাবে যে অফিসাররা আমাদের ব্যবহার করে তারা উচ্চ পদে উঠতেছে, আমাদের কথা তারা চিন্তা করে না। সেই রাতেই মুক্ত করা হয় জিয়াউর রহমানকে। 7 তারিখ রাত্রেবেলা হঠাৎ করে দেখি গোলাগুলির শব্দ শুনে আমরা বেরোয় আসলাম। তারপরে এই কিছু অফিসার কিলিং হলো, খুব বেশি হলো না 7 তারিখে। জিয়াউর রহমানকে গণবাহিনী বের করতে পারেনি, ওনাকে বের করলো রাতের বেলা 4 বেঙ্গল আর 2 ফিল্ড, ওনাকে বের করে নিয়ে আসলো। সাখাওয়াত হোসেন বলছিলেন, পরদিন সকালেই তিনি সেনানিবাসে কর্নেল তাহেরকে দেখতে পান। কর্নেল তাহেরকে আরও কিছু ওনার গণবাহিনীর লোকজন, কিছু আর্মির লোকজন সাথে আসতে দেখলাম। আসার পরে উনি জিয়াউর রহমানের সাথে কথা বললেন এবং এক পর্যায়ে একটু উচ্চস্বরে কথাবার্তা হচ্ছিল দুজনের ভেতরে, কিন্তু কী কথা হচ্ছিল এটা তো আমি জানতে পারিনি। পরে যেটা শুনলাম, তাহের চাচ্ছিল জিয়াউর রহমানকে নিয়ে যে শহীদ মিনারে গিয়ে রেডিওতে গিয়ে প্রথমে অ্যানাউন্স করবে যে 13 দফা ডিমান্ড যেটা ছিল সেই ডিমান্ডটা উনি অ্যানাউন্স করবেন, উনি মেনে নিয়েছেন। সেখান থেকে উনি যাবেন, ওখানে গণবাহিনী সিপাহী জনতা মজুদ, তাদেরকে উনি ভাষণ দিয়ে বলবেন যে এই 13 দফা মানা হলো ইত্যাদি ইত্যাদি আরও কিছু ডিমান্ড ছিল, কিন্তু উনি যান নাই। উনি তার আগেই ওনার ভাষণটা রেকর্ড করে রেডিওতে পাঠিয়ে দিয়েছিলেন, উনি আর গেলেন না। এইখানেই তাহের জিয়ার বিচ্ছেদ। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছেন, 7ই নভেম্বরের অভ্যুত্থানের সময় জওয়ানদের সাথে অনেককে অস্ত্রসহ বেসামরিক পোশাকেও অংশ নিতে দেখা গিয়েছিল। তবে ওই অভ্যুত্থানে গণবাহিনী তাদের বেসামরিক সদস্যদের অন্তর্ভুক্ত করতে পারেনি বলছেন অধ্যাপক আনোয়ার হোসেন। তিনি বলছেন, জাসদ যে উদ্দেশ্য নিয়ে বিদ্রোহে অংশ নিয়েছিল সেটি ব্যর্থ হবার এটিও একটি কারণ। এটা পুরোপুরি কিন্তু সৈনিকরা অংশগ্রহণ করেছে এবং সৈনিকদের যে দায়িত্ব ছিল তার মধ্যে একটা হচ্ছে জিয়াউর রহমানকে মুক্ত করা, এবং সেখানে তারা মুক্ত করেছে এবং মুক্ত করে 2 ফিল্ড আর্টিলারিতে নিয়ে আসে। তো এইভাবেই হয়েছে, যেমন একটা অংশের দায়িত্ব ছিল ঢাকা কারাগার খুলে দেওয়া এবং সেখানে রাজবন্দীদের মুক্ত করা, তারা সেই কাজটি করেছে। কিন্তু এরপরে যে কাজটি ছিল, কথা ছিল যে জিয়াউর রহমানকে কিন্তু এই সৈন্যরা তারা ক্যান্টনমেন্ট থেকে নিয়ে আসবে, যেখান থেকে নির্দেশগুলো দেওয়া হচ্ছে আমাদের এলিফ্যান্ট রোডে ইউসুফ ভাইয়ের বাসা থেকে, যেখানে কর্নেল তাহের অবস্থান করছেন এবং সেখানে হাসানুল হকিন সহ জাসদের অন্যান্য নেতৃবৃন্দ অপেক্ষা করছেন, সেখানে নিয়ে আসার কথা ছিল। যে গ্রুপটা তাকে মুক্ত করেছে সেটা তারা করতে পারেনি, ব্যর্থ হয়েছে একদম। একটু মানে জিয়াউর রহমান বলেছেন যে কর্নেল তাহের তার বন্ধু এবং তাকেই যেন তারা এখানে নিয়ে আসে ক্যান্টনমেন্টে। তো এবং এইভাবে একটু প্রতারিত হয়েছে তারা, তাকে রেখেই তাদের উপর যে সুনির্দিষ্ট নির্দেশ ছিল যে তাকে নিয়ে আসা, সেই কাজটি তারা করতে পারেনি এবং এই অভ্যুত্থানে ব্যর্থতার অন্যতম কারণও কিন্তু এটি। আনোয়ার হোসেন বলছেন, জিয়াউর রহমানের রেডিও ভাষণের পর অভ্যুত্থানে গণবাহিনীর ভূমিকা চাপা পড়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা জন্মে যে এটি পুরোপুরি জিয়াউর রহমানের অভ্যুত্থান। 7ই নভেম্বরের পর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। 7ই নভেম্বর সকালেই কর্নেল KN হুদার সাথে ঢাকায় রংপুর থেকে আসা 10 বেঙ্গল রেজিমেন্টে হত্যা করা হয় খালেদ মোশাররফ, কর্নেল KN হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল ATM হায়দারকে। এর কিছুদিন পর 24শে নভেম্বর কর্নেল তাহেরকে গ্রেফতার করা হয় এবং 1976 সালের 21শে জুলাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে ফাঁসি দেওয়া হয়। দীর্ঘদিন পর 2013 সালে সুপ্রিম কোর্ট এক রায়ে কর্নেল তাহেরের সেই বিচারকে অবৈধ এবং অসাংবিধানিক হিসেবে ঘোষণা করে। 1981 সাল পর্যন্ত উপপ্রধান সামরিক আইন প্রশাসক এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান। 1981 সালের মে মাসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তাকে হত্যা করা হয়।